মাঝরাতে অনুভব করলাম আমার ৫০ বছর নানি অদ্ভুত আচরণ করছে। আমি তখন ঘুমে বিভোর, আমি মনে করেছিলাম হয়তোবা আমি স্বপ্ন দেখছি। নানি তখন আমার সাথে কিছু একটা করার চেষ্টা করছিলেন। আমি বললাম, নানি কি করছেন? নানি বলল, চুপ, একদম চুপ। তোমার সাথে এগুলা করার আমার অনেক দিনের শখ। এই বলে নানি আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের পানি চলে আসবে। তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, গল্পগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলুন মূল গল্পে যাওয়া যাক। মনির সাহেব, যাকে আমি নানা বলে ডাকতাম, আমাদের বাড়ির কাছেই জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস শুরু করলেন আর আমাদের পড়শি হয়ে উঠলেন। মনির সাহেবকে নানা ডাকার পিছনে অবশ্য একটা কারণ ছিল। উনার বউ প্রথম দিন আমাদের বাড়িতে এসেই আমার মাকে দেখেই তার মায়ের মতো মনে করে উনিও মা ডাকা শুরু করলেন। সেই থেকে মনির গিন্নিকে নানি আর মনির সাহেবকে আমার নানা ডাকা শুরু। এছাড়া উনাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক ছিল না। মনির নানার ৩ মেয়ে, মিনা, রিনা আর টিনা। স্বাভাবিকভাবেই ওরা আমাকে মামা ডাকত। তবে মজিদ গিন্নি কখনো আমার নাম ধরে ডাকত না, সে আমাকেও নানা ডাকত। আকৃতি আর চেহারাগত দিক দিয়ে মজিদ নানার ৩ মেয়ে সম্পূর্ণ আলাদা। বড় মেয়ে মিনা ৫ ফুট ৩ ইঞ্চি লম্বা। মুখটা একটু লম্বাটে, কিন্তু তাতেই ওকে আরও বেশি সুন্দর লাগত। মেজ মেয়ে রিনা একবার কেউ দেখলে দ্বিতীয়বার ফিরে তাকাত না, ওর স্বাস্থ্যগত কারণে। ও ছিল মোটা আর কালো, তবে মুখের গড়নটা খুব সুন্দর। আর সবচেয়ে ছোট টিনা ওর বড় ২ বোনের সংমিশ্রণে মাঝামাঝি, দেখতে সুন্দর, মাঝারি গড়ন আর গায়ের রং ছিল শ্যামলা। আমাদের পাড়ায় যখন আসে তখন মিনা ক্লাস 10, রিনা ক্লাস 8 আর টিনা ক্লাস 5-এ পড়ে। ছাত্রী হিসাবে কোনটাই তেমন সুবিধার ছিল না। মিনা এসএসসি পাশ করে কলেজে ভর্তি হল, কিন্তু ফার্স্ট ইয়ার ফাইনালে রেজাল্ট খুব খারাপ করল। আর বাবা মা ভাবলেন মিনা বোধ হয় এইচএসসি পাশ করতে পারবে না। আমি তখন টিউশনি করি আর আমার ছাত্ররা বেশ ভালো রেজাল্ট করায় আমার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছিল। নানি আমাকে বলার সাহস না পেয়ে আমার মাকে বলল আমাকে রাজি করাতে, যাতে আমি মিনাকে পড়াই। মায়ের আদেশ বলে কথা, তাছাড়া মিনাকে আমারও বেশ ভালো লাগত, যদিও মিনার প্রতি আমার কোনই টান ছিল না। তার একমাত্র কারণ ছিল ওরা আমাকে মামা ডাকত, তাই আমি এই সম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করতাম। যদিও ওরা প্রায়ই আমার সাথে ইয়ার্কি করত, কিন্তু আমি সেসব আমলে নিতাম না। আমি মিনাকে পড়ানো শুরু করলাম। যেহেতু মিনা সেরকম ভাল ছাত্রী ছিল না, তাই ওকে আমার অতিরিক্ত সময় দিতে হতো। আমি মিনাকে পড়াতাম বিকেলবেলা। সে সময় ওকে ছাড়া আর কাউকে দেখা যেত না। নানি দুপুরে খাওয়ার পর ঘুমাতো আর নানা স্কুল থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত, কারণ তার স্কুলটা ছিল বেশ দূরে। রিনা আর টিনা সময় কাটাতো বাইরে। তাছাড়া নানি তার মেয়েদের পড়াশোনার ব্যাপারে খুব সতর্ক ছিল, তাই মিনাকে পড়ানোর সময় কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে সেদিকে খুব খেয়াল রাখত। পড়ার টেবিলে একটা মাত্র চেয়ার ছিল, তাই আমি চেয়ারে বসতাম আর মিনা বসত বিছানার উপরে। বিছানাটা ছিল পড়ার টেবিলের লাগোয়া এবং চেয়ার থেকে বেশ উঁচুতে। মিনা যখন বিছানায় বসত তখন ওর পা মাটি ছুঁতো না, ঝুলে থাকত। এভাবেই আমি মিনাকে পড়াতে লাগলাম। যদিও ওর প্রতি আমার বিশেষ কোনো মনোভাব ছিল না, কিন্তু দিনের পর দিন পড়াতে পড়াতে ওর সাথে আমার সম্পর্ক ক্রমান্বয়ে মামাভাগ্নি থেকে সরে আসতে লাগল। সেদিন আমি ওকে কয়েকটা অঙ্ক করতে দিলাম। আমি মিনার মুখের দিকে তাকালাম। কিভাবে যেন মিনা টের পেয়ে গেল আর আমার চোখের দিকে একভাবে তাকিয়ে রইল। ওর মুখে মৃদু হাসি আর চোখে স্পষ্ট কিছু বলতে চাইছিল। তারপর মিনা অদ্ভুত আচরণ করতে লাগল। সেদিনের মতো বিদায় নিলাম। এভাবে প্রায় ৮ মাস কেটে গেল। রিনা আমার আর মিনার সম্পর্কে জেনে ফেলায় আমি মনে মনে ভাবলাম, যে করেই হোক রিনাকে থামাতে হবে, যেন কাউকে এ কথাটা না বলে, তাহলে মিনার বিয়ে ভেঙে যাবে। আমার মনে হয় রিনা বুঝবে, নিজের বোনের ক্ষতি ও করবে না। ওই দিনই রাতের বেলা আমি রিনাকে বললাম যাতে ও কাউকে কিছু না বলে। যদিও রিনা তখন ইন্টারে পড়তো, ওকে দেখতে অনেক বড় মনে হতো ওর স্বাস্থ্যের জন্য। তবে ওর মুখের আদল বেশ সুন্দর ছিল। আমি শুনেছিলাম রিনা বেশ কয়েকটা ছেলেকে চিঠি লিখেছিল, কিন্তু কেউ সাড়া দেয়নি। ওর চোখ দুটো ছিল অসাধারণ, সারাক্ষণ হাসি হাসি। রিনা রাত বিরাতে নির্ভয়ে একাই চলাফেরা করত। আমি নিজেও ওর কড়া মেজাজ দেখে ভয় পেতাম। সেদিন রাতে রাস্তায় ওকে পেয়ে গেলাম। আমাকে দেখেই রিনা মুখ ঘুরিয়ে নিল, তবু আমি ওকে ডাকলাম, কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কথাটা কাউকে বলিসনি তো? রিনা হেসে বলল, কয়টা দিন পরেই আপুর বিয়ে, আমি কি কাউকে বলতে পারি?
তোমার সাথে আমার একটা বোঝাপড়া আছে। আপুর বিয়েটা ভালোয় ভালোয় হয়ে যাক, তারপর আমি তোমার সাথে কথা বলবো। ভয় নেই, আমি জীবনেও কাউকে বলবো না। এই বলে রিনা বাড়ির দিকে চলে গেল। আমি নিশ্চিন্ত হলাম, কিন্তু একটা বিষয় আমার মনের মধ্যে লাগলো, রিনা আমাকে কি বলতে চায়। মিনার বিয়ের আমেজ কাটতে 2 সপ্তাহ চলে গেল। সবাই ব্যস্ত, বাড়িতে নতুন মেহমানদের আনাগোনা, এসব কারণে আমি একটু নিজেকে আড়াল করে রাখলাম। তারপর একদিন দুপুরবেলা রিনা আমাদের বাসায় এসে আমাকে বলল, মামা বিকেলে এসো, কথা আছে। বিকেলে রিনাদের বাসায় গিয়ে দেখি বাড়ি প্রায় ফাঁকা, কেউ নেই। সবগুলো ঘরের দরজা বাইরে থেকে বন্ধ, কেবল রিনার ঘরটাই খোলা। এগিয়ে গিয়ে দেখি ঘর গোছাচ্ছে। আমি একটা কাশি দিলাম, রিনা আমাকে ঘরের ভিতরে যেতে বলল। আমি জানতে চাইলাম, আর সবাই কোথায়? রিনা জানালো, টিনাকে নিয়ে নানা আর নানি বাজারে কেনাকাটা করতে গেছে। আমি এগিয়ে গিয়ে বললাম, কি বলবি তাড়াতাড়ি বল, আমি খুব টেনশনে আছি। রিনা একটা হাসি দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। রিনা বলল, না মামা, তেমন কিছু বলবো না, তার আগে বলো তো আমি দেখতে কেমন? আমি বললাম, কেন, ভালোই তো, তুই খুব ভালো মেয়ে। হঠাৎ রাগ হয়ে রিনা বলল, মিথ্যুক কোথাকার, তোমরা সবাই মিথ্যে কথা বলো। আমার মা বাবা বোনেরা, তুমি সবাই মিথ্যে কথা বলো। আমি জানি আমি দেখতে কেমন। কেউ আমাকে পছন্দ করে না। এই দেখো, বাবা মা টিনাকে বাজারে নিয়ে গেল, আমাকে নীল না কেন? আমি কি এসব বুঝি না? আমি সব্বাইকে চিনি, কিন্তু আমার কি করার আছে বলো? কথা বলতে বলতে পিছিয়ে গিয়ে খাটের উপরে বসে পড়েছে ও। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। রিনা বলল, আমি জানি কেউ আমাকে বিয়ে করবে না, সারা জীবন আমাকে একা একা থাকতে হবে। কিন্তু তুমি মিনার খেয়াল রাখ, আমার দিকে তো ফিরেও তাকাও না। আমি জানি তুমি আমাকে একটুও পছন্দ করো না, এখন মিথ্যে কথা বলছো। আমি বললাম, না না রিনা, তুই জানিস না, আমি তোকেও খুব পছন্দ করি। এরপর ও অদ্ভুত আচরণ করতে লাগল। আমি খুব বিব্রত বোধ করছিলাম, কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেদিনের মতো ওখান থেকে চলে আসলাম। তারপর চলে গেল বেশ কিছুদিন। একদিন নানি আমাদের বাসায় এসে আমার আম্মাকে অনুরোধ করল যে আমাকে উনাদের বাসায় কয়েকটা দিন থাকার অনুমতি দিতে হবে। কারণটা অতি সাধারণ, শিক্ষকদের একটা 7 দিনের ওয়ার্কশপ হবে ঢাকায়, নানাকে সেই ওয়ার্কশপে অংশ নিতে ঢাকা যেতে হবে। সেখান থেকে নানা যাবেন মিনার শ্বশুরবাড়ি। বাড়িতে নানি এবং টিনা ছাড়া কোনো পুরুষ মানুষ নেই, তাই বাড়িতে একজন পুরুষ থাকা দরকার। তাছাড়া নানির খুব ভূতের ভয় আছে, রাতে একা থাকতে খুব ভয় পায়। সেজন্যে আমি যদি ওই কয়টা দিন নানির বাসায় থাকি তাহলে খুব সুবিধা হয়। আমার আম্মা নানির কথা ভেবে রাজি হয়ে গেলেন। সেদিন বিকেল থেকেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গেল এবং সন্ধ্যার অনেক আগেই চারিদিক অন্ধকার হয়ে গেল। সন্ধ্যার পরপরই টিপটিপ বৃষ্টি শুরু হলো। আম্মা বললেন, বৃষ্টি বাড়তে পারে, তুমি এখনই চলে যাও। আমি বাড়ি গিয়ে দেখলাম সবগুলো দরজা জানালা বন্ধ। আমি দরজার কড়া নেড়ে নানিকে দরজা খুলতে বললাম। নানিকে খুব ফ্রেশ দেখাচ্ছিল। শুনেছি নানির খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল। সে হিসেবে নানির বয়স তখন 40-এর বেশি নয়। নানির গায়ের রং হালকা শ্যামলা, কিন্তু দেখতে খুব সুন্দর। নানিকে লাল সবুজ শাড়িতে দারুণ লাগছিল। এতদিন এই পরিবারের সাথে আমার উঠাবসা, কিন্তু এর আগে কোনোদিন নানিকে এমনভাবে দেখিনি আমি নানির দিকে তাকিয়ে থাকলাম কয়েক সেকেন্ড। নানি সেটা খেয়াল করল এবং বলল, কি নানা, অমন করে তাকিয়ে আছিস কেন? আমি হেসে ভিতরে ঢুকলাম। তখন 8টা বাজে, টিনা ওর রুমে পড়ছিল, আমি আর নানি টিভি দেখছিলাম, একটা নাটক হচ্ছিল। নাটকটা আমার খুব ভাল লাগছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, টিনের চালে বৃষ্টির শব্দের জন্য টিভির শব্দ তেমন শোনা যাচ্ছিল না। নানি বলল, কি নানা, এত মন দিয়ে নাটক দেখছিস, আছে নাকি কেউ, ভালোবাসিস কাউকে? আমি মাথা নেড়ে হেসে বললাম, না নানি, এখনো তেমন কাউকে পাইনি, থাকলে তো তোমাকে বলবই। নানি হেসে বলল, বলিস কি নানা, তোর কেউ নেই? এ কথা বলে নানি হাসতে লাগল। নানির কথা আমার কাছে কেমন মনে হলো, অন্য দিনের তুলনায় নানিকে আজ অন্যরকম লাগছিল। এরই মধ্যে টিনা এসে বলল যে ওর খুব ঘুম পাচ্ছে, খাবার চাইল। নানি ওকে টেবিল থেকে খাবার নিয়ে খেয়ে শুয়ে পড়তে বলল। প্রায় 10টার দিকে নানি আমাকে রাতের খাবার খেয়ে নিতে বলল। খেতে খেতে আমরা গল্প করতে লাগলাম। নানি তার ছোটবেলার এবং বিয়ের গল্প বলছিল। নানি বলছিল, জানিস নানা, আমার তখন কতই আর বয়স। তোর নানা আমাকে একদিন রাস্তায় দেখে পছন্দ করে ফেলল আর আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো।
তোর নানা তো দেখতে খুব সুন্দর ছিল। আব্বা এক কথায় রাজি হয়ে গেল। কিন্তু আমি তখনও বিয়ে যে কি জিনিস তাই বুঝতাম না। এটুকু বলেই নানি হাসতে লাগল। আমি নানিকে বললাম, নানি অত জোরে হেসো না, টিনা আবার কিছু মনে করতে পারে, ছোট মানুষ কি বুঝবে। নানি বলল, ওকে নিয়ে তুই ভাবিস না, ও আমার মেয়ে, আমি ওকে চিনি, একবার ঘুমালে সকাল হওয়ার আগে কিচ্ছু টের পাবে না। খাওয়া শেষ করে আমরা আবার টিভি রুমে গেলাম। বাইরে তখন প্রচণ্ড শব্দে বিজলি চমকাতে শুরু করল, সেই সাথে ঝড়ো হাওয়া। হঠাৎ কারেন্ট চলে গেল, পুরো ঘর অন্ধকার হয়ে গেল। নানি বলল, নানা দেখতো শোকেসের উপরে মোমবাতি আর ম্যাচ আছে। আমি মোমবাতি জ্বালালাম। তারপর আমরা বিভিন্ন বিষয়ে অনেকক্ষণ গল্প করলাম। আবহাওয়া আরও খারাপের দিকে যাচ্ছিল, সেই সাথে গুমোট গরম পড়তে লাগল। বুঝতে পারলাম রাতে প্রচণ্ড ঝড় হওয়ার সম্ভাবনা আছে। টিনের চালে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। নানি আমাকে একটা হাত পাখা এনে দিল। কিছুক্ষণ পর নানিও বলল, সত্যিই তো রে নানা, খুব গরম পড়তেছে। আধ ঘন্টা পর নানি বলল, কারেন্ট মনে হয় শীঘ্রই আসবে না, চল ঘুমাই যাই। নানি আমার শোবার ঘর দেখিয়ে দিল। নানির রুমের লাগোয়া রুমে নানি আমার থাকার ব্যবস্থা করেছে। আমাকে ঘর দেখিয়ে দিয়ে নানি একটা টর্চলাইট নিয়ে বাইরে গেল। নানি বাসার বাথরুমটা উঠোনের ওপাশে বেশ একটু দূরে। আমি আমার বিছানা ঝাড়লাম, তারপর মশারি টাঙালাম। শোয়ার আগে আমার দাঁত ব্রাশ অভ্যাস, তাই আমি ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজার জন্য বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। এমন সময় হঠাৎ একটা শব্দ কানে এলো। আমি দরজার দিয়ে বাইরে গেলাম, দেখলাম নানি আমার দিকেই আসছে, বলছে, ভূত ভূত। আমি নানিকে শান্ত হতে বললাম। নানি আমার দিকে তাকালো এবং আমাকে চিনতে পেরে একটু সাহস পেল। আমি নানিকে ওর রুমে নিয়ে গেলাম। বিছানায় বসিয়ে বললাম, নানি, ভয় পাচ্ছ কেন? এই যে দেখো, আমি। হ্যাঁ, আমি। শক্ত হও। দেখো, পৃথিবীতে ভূত বলে কিছু নেই। আমার মনে হয় বিজলির আলো, তুমি অন্য কিছু দেখে ভূত ভেবে ভয় পেয়েছ। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি গিয়ে দেখে আসি ব্যাপারটা কি। এখানে বলে রাখা দরকার যে আমি ছোটবেলা থেকেই ভূত বিশ্বাস করি না। আমি এসব ব্যাপারে অনেক এক্সপেরিমেন্ট করেছি, কিন্তু কিছু পাইনি। আমার কথা শুনে নানি বলল, না না যাসনে, আমার কাছে বসে থাক, আমার খুব ভয় করতেছে। আমি আর কি করব, উঠে গিয়ে দরজার সিটকিনি লাগিয়ে এসে নানির কাছে বসলাম। মোমবাতি ফুরিয়ে আসছিল। আমি নানিকে ঘুমিয়ে পড়তে বললাম, কিন্তু নানি ঘুমাতে চাচ্ছিল না। নানি বলল, না না, তুই যাসনে, আমি একা একা ঘুমাতে পারবো না। কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। শেষে নানিকে বললাম, ঠিক আছে নানি, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি, আমি যাচ্ছি না। তখন সে বিশ্বাস করল এবং শুয়ে পড়ল। আমি একটা চাদর নিয়ে নানিকে দিলাম। আস্তে আস্তে এক সময় মোমবাতিটা ফুরিয়ে নিভে গেল আর পুরো ঘর অন্ধকার হয়ে গেল। আমার রুমেরটাও নিভে গেছে। ঘরটা এত অন্ধকার যে নিজের হাতও দেখা যাচ্ছিল না। বাইরে বাতাস হচ্ছিল, বিজলিও চমকাচ্ছিল অনবরত। নানি ঘুমাচ্ছিল, আমি নানির ঘুমের গভীর শব্দ শুনতে পাচ্ছিলাম। একটু একটু নাকও ডাকছিল। হঠাৎ করেই টিনের চালে মুষলধারে বৃষ্টির ফোঁটা পড়তে লাগল। বৃষ্টির আর ঝড়ের শব্দে নানির ঘুম ভেঙে গেল। নানি বলল, আরে নানা, তুই এখনো জেগে বসে আছিস? রাত জাগিস না, শুয়ে পড়, এখানে এসে শুয়ে পড়। নানি দেয়ালের দিকে সরে গিয়ে আমার শোয়ার জন্য জায়গা করে দিল। সত্যি ঘুমে আমার চোখ খুলে রাখা কঠিন হয়ে উঠেছিল। আমি আর দেরি না করে একটা বালিশ নিয়ে নানির পাশে শুয়ে পড়লাম। আমার ঘুম এসে গিয়েছিল। ঝড়ো বাতাসের শব্দ হওয়ায় আমার ঘুম ভেঙে গেল। নানিও জেগে উঠে অদ্ভুত আচরণ করতে লাগল। তারপর থেকে প্রায় দিনের বেলায় যখন নানা আর টিনা বাইরে চলে যেত, আমি গিয়ে নানির ইচ্ছা পূরণ করে আসতাম। এভাবেই চলছিল। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।